জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা WBPSC ফুড এসআই পরীক্ষার আরও একটা অঙ্কের ফাইনাল সাজেশন সলভ করব। তো দেখো, এই তো 10টা অঙ্ক আজকে তোমাদের ভিডিওটাতে আমি সলভ করব। এই 10টা অঙ্ক তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করতে পারো, তারপর ভিডিওটা দেখতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আজকের যে 10 নম্বর কোশ্চেনটা আছে, 10 নম্বর কোশ্চেনটা করানোর সময় আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে, অমিত ঠিক করলো 80 কিমি পথ ভ্রমণ করবে 8 ঘন্টায়, কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা হয় পায়ে হেঁটে এবং তার সাইকেলের গতিবেগ হয় 16 কিমি প্রতি ঘন্টা, তবে তার পায়ে হেঁটে কতটা পথ অতিক্রম করবে। ঠিক আছে, দেখো কি বলেছে, টোটাল 80 কিলোমিটার পথ যাবে কত ঘন্টায়, 8 ঘন্টায়। হলো, কিছুটা পায়ে হেঁটে কিছুটা সাইকেলে। আমরা ধরে নিচ্ছি যে অমিত পায়ে হেঁটে যাবে x কিলোমিটার, তার মানে সাইকেলে সে কতটা পথ যাবে, সাইকেলে যাবে এই 80 মাইনাস x কিলোমিটার। হলো, পায়ে হেঁটে x কিলোমিটার যাবে, তার মানে সাইকেলে যাবে 80 মাইনাস x কিলোমিটার। এবারে দেখো, আমরা জানি, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে গতিবেগ দেওয়া আছে। দেখো, অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম, গতিবেগ এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো না, যে কতটা সময় লাগছে, পারবো কি না। দেখো তোমরা এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এটা মাথায় রাখবে সবসময়। এখানে লিখবে ডিস্টেন্স, এখানে লিখবে টাইম, এখানে লিখবে স্পিড। ঠিক আছে, যখন যেটা বের করতে বলবে, যদি আমাদেরকে টাইম বের করতে বলে তাহলে আমরা টাইমটাকে বন্ধ করে রাখবো হাত দিয়ে, তাহলে আমরা কি দেখতে পারবো, এই D/S মানে টাইম ইজিক্যাল টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। তার মানে টাইম বের করতে গেলে আমাদেরকে কী করতে লাগবে, যে পায়ে হেঁটে তার কতটা সময় লাগছে সেটা বের করতে গেলে কী করতে লাগবে আমাকে, পায়ে হেঁটে সে কতটা পথ অতিক্রম করছে, এই এক্স, সেটার নিচে কী লিখবো, পায়ে হেঁটে তার গতিবেগ কত, পায়ে হেঁটে তার গতিবেগ কত 8। তাহলে এটা হয়ে গেল তার পায়ে হেঁটে কতটা সময় লাগছে সেটা। এবারে কি বলছে, সাইকেলে কতটা সময় লাগছে, কি করে বের করব, সাইকেলে এটা তার অতিক্রান্ত দূরত্ব, সাইকেলের গতিবেগ কত 16, তার মানে এটা বাই 16 হয়ে গেল তার সাইকেলের মানে কতটা সময় লাগছে সেটা। এবারে এই দুটা মিলিয়ে কতক্ষণ সময় লাগছে, টোটাল 8 ঘন্টা। প্লাস এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 8 আর 16 লসাগু 16, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, প্লাস 16 দিয়ে 16 কাটলে 1, উপরে যেটা আছে সেটাই হয়ে যাবে, মানে 80 মাইনাস এক্স ইজিক্যাল টু 8। এবার যদি সলভ করি, দেখো 2x থেকে 1x চলে গেলে বাঁচবে শুধু x, প্লাস 80 ইজিক্যাল টু 16 8 128। এবারে দেখো এক্সের ভ্যালু কী হবে, এক্স ইজিক্যাল টু এই 128 মাইনাস 80, 128 থেকে 80 চলে গেলে হবে 48। তা এক্স হইল 48। এক্স আমরা কি ধরেছিলাম, যে অমিত পায়ে হেঁটে কতটা পথ অতিক্রম করবে, তো ওটাই তো আমাদেরকে চেয়েছে, পায়ে হেঁটে কতটা পথ অতিক্রম করবে, অপশান সি হয়ে যাবে 48 মিটার সঠিক উত্তর। তার মানে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যাট বিক্রেতা একটি ব্যাট 10% লাভে বিক্রয় করেন। যদি তিনি ওই ব্যাটটি 2000 টাকা বেশি দামে বিক্রয় করেন তবে তার 20% লাভ হয়। ব্যাটটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, দেখো কি বলেছে, যে ব্যাটটা ধরে নাও আগে কিছু একটা দামে বিক্রি করতো, তার ফলে কি হয়েছে, তার 10% লাভ বেশি হয়েছে। যদি সে 2000 টাকা, কত হাজার টাকা, 2000 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে কি হতো, তার 20% লাভ হতো। কী হতো, 20% লাভ হতো। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারছি যে এই যে 10% থেকে 20% আসলো, মানে কি এই প্লাস 10% হলো, মানে 10%-এর জাম্প হলো, সেটা কত টাকার জন্য হলো, 2000 টাকার জন্য হলো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 10% সমান সমান 2000, 10% সমান সমান 2000। তো 10% সমান সমান যদি 2000 হয়, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি 100% সমান সমান কত হবে, 2000-এর পিছনে একটা শূন্য বেড়ে যাবে,
20,000। 100% সমান সমান কত হয়ে যাবে 20,000। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2:1 এবং 3:1। যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো খুবই সোজা একটা অঙ্ক। কি করতে হবে, দুটা পাত্র আমরা ধরে নিচ্ছি যে প্রথম পাত্রটাতে দুধ আছে 2 লিটার, জল আছে 2 লিটার আর দুধ আছে 1 লিটার হলো। দ্বিতীয় পাত্রটাতে জল আছে 3 লিটার, দুধ আছে 1 লিটার। এবারে যখন আমরা বড় পাত্রটাতে ঢালবো, বড় পাত্রটাতে মোট দুধ কত হয়ে যাবে, মোট দুধ হয়ে যাবে 5 লিটার, মোট জল হয়ে যাবে 5 লিটার, মোট দুধ হয়ে যাবে 2 লিটার। ওটাই তো চেয়েছে আমাদেরকে, দুধ ও জলের অনুপাত কত হবে, তার মানে দুধ ও জলের অনুপাত হবে 5:2। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 7,550 টাকা 8 বছরে সুদে আসলে 10,570 টাকা হয়, তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরে সুদে আসলে 16,880 টাকা হবে। দেখো কি বলেছে যে 7,550 টাকা 8 বছরে সুদে আসলে 10,570 টাকা হয়, 570 টাকা সুদে আসলে হয়। তাহলে এখান থেকে আমাদেরকে যদি সুদটা বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 10,570 থেকে মাইনাস করে দিতে লাগবে কত, মাইনাস করে দিতে লাগবে 7,550। তাহলে আমরা সুদটা পেয়ে যাব। দেখো মাইনাস করলে কত হবে, 0,2, এখানে হচ্ছে 5 থেকে 5 0, 3,020 টাকা হলো। এবারে আমরা যদি ধরে নিই যে এই 7,550 টাকা 8 বছরে R% সুদের হারে খেটেছে, তাহলে আমাদের সুদ আমরা কি করে বের করতে পারবো, এই যে PTR/100 সূত্র দিয়ে। পি মানে কত, এই 7,550 ইন্টু টি মানে কত 8 বছর ইন্টু R/100, এটা আমাদের সূত্র অনুযায়ী সুদ বেরোবে। কিন্তু আমরা এখানে বিয়োগ করে সুদকে বের করলাম 3,020 টাকা, তার মানে এটাই সমান 3,020 টাকা হলো। এখান থেকে আমরা যদি কাটি 0 0 কাটো, 2 4 8, 2 5 10, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 5 20, 4 5 20, এই 755, এই 755 কাটো, তাহলে কি হলো, এই আর ইজিক্যাল টু এই 5টা দিকে গেলে কী হয়ে যাবে, 5 1 5, তার মানে আর ইজিক্যাল টু হয়ে গেল 5। তার মানে সুদের হার কত, 5%, সুদের হার 5%। কিন্তু আমাদের তো সুদের হার চাইনি, আমাদের কী চেয়েছে, এই 10,550 টাকা 16,880 টাকা কত সময়ে হবে। এবারে দেখো, তার মানে এই 10,550 টাকা 16,880 টাকা হবে, তার মানে সুদ কত টাকা হবে, কি করে বের করবো আমরা, এখানেও এই 16,880 টাকা থেকে 10,550 টাকা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে, 0,336, 6,330 টাকা হয়ে যাবে আমাদের সুদ। এবারে যদি আমরা ধরে নিচ্ছি যে এই 10,550 টাকা 5% সুদের হারে টি সময় অবধি বা টি বছর খাটবে, তাহলে সুদ কত হবে, সূত্র অনুযায়ী হবে PTR/100, পি মানে কত, এই 10,550 ইন্টু টি ইন্টু আর মানে 5/100 ইজিক্যাল টু কত হবে, এই 6,330 হলো। এই জিরো কাটো, তাহলে কি হবে দেখো, এই জিরো কাটলাম। এবারে এই যে 1,055 যে আছে, এই 1,055কে বা 1,006 দিয়ে যদি গুণ করি তাহলে দেখবে এটা চলে আসবে। 1,055কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে, তার মানে এখানে হয়ে যাবে 6 হলো। এবার 5 দিয়ে 10কে কাটো 2, তার মানে টি ইজিক্যাল টু কী হয়ে গেল, এই 2 আর এই 6 গুণ হবে, তার মানে টি ইজিক্যাল টু হয়ে গেল 12। তার মানে সময় কত লাগবে, 12 বছর, সময় কত লাগবে, 12 বছর। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
বোঝা গেল? দেখো এই অঙ্কগুলো তোমাদেরকে দেখতে হয়তো বড় মনে হচ্ছে যে এতটা টাইম লাগবে, কিন্তু তোমরা যখন করবে ফাস্টলি করবে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার জন্য এখানে সময় লাগছে, কিন্তু তোমরা যখন নিজেরা করবে আর তার উপর থেকে 1-2বার প্র্যাকটিস করার পর অঙ্কটা করবে, তখন তোমাদের খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু হয়ে যাবে, সলভ করতে সময় লাগবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কী বলেছে দেখো, একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের 45 দিনের খাবার মজুদ ছিল। 30 জন ছাত্র নতুন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবার তাদের কতদিন চলবে? দেখো খুবই সোজা একটা অঙ্ক, 120 জনের 45 দিন চলে, তার মানে এই 120 জন তো এখন নেই, এখন বেড়ে গেছে 30 জন, তার মানে এখন কত হয়ে গেছে 150 জন, তার মানে 150 জনের কতদিন চলবে? দেখো ওই কি সিম্পলি অঙ্কটা করে দেবে, আর কোনো কিছুই করতে হবে না, খুবই সোজা একটা অঙ্ক। তোমরা এই অঙ্কটা নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে উত্তর কী হবে সেটা জানাও, তোমাদের কি উত্তর আসছে কমেন্ট করে তোমরা সেটা আমাদেরকে জানাও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়, একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেই চালের খরচ 6:5 অনুপাতে কম হলো, ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল? দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, হ্যাঁ অঙ্কটা স্টার মার্ক করে রাখতে পারো তোমরা। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু এটা। কি বলেছে, একটা ছাত্রাবাসে 30 জন ছাত্র থাকে, তার প্রতিদিন একই পরিমাণ চাল লাগে। এবারে বলছে কি যে একদিন কিছু পরিমাণ ছাত্র মানে কয়েকটা ছাত্র কম থাকায় চালের পরিমাণ কি হয়েছে 6:5 অনুপাতে কম হয়েছে, মানে আগে যদি 6 কেজি চাল লাগতো আজকে কত চাল লেগেছে 5 কেজি। বোঝা গেল? আজকে 6 কেজি চাল লাগলে তারপর মানে যেদিনকে ছাত্র কম ছিল ওই দিনকে কত কেজি লেগেছে 5 কেজি, যেহেতু কয়েকজন কম ছিল। তাহলে এটা আমরা এখান থেকে এটাও বলতে পারি যে ওই দিনকে যদি 60 কেজি চাল লাগে, 30 জনের যদি 60 কেজি চাল লাগতো তাহলে ওই দিনকে কত কেজি লেগেছিল 50 কেজি। ওই দিনকে কত কেজি লেগেছিল 50 কেজি। ঠিক আছে, কেন আমরা 60 লিখলাম? দেখো 60 50 লিখতেই পারি, 60-এর পরিবর্তে আমরা 600 আর 500 লিখতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা কেন লিখলাম 60? 6-এর পরিবর্তে 60 কেন আমরা ধরলাম? ধরে নাও, তাহলে কী হবে, আমরা 30 দিয়ে যাতে এটাকে ভাগ করতে পারি তাই আমরা এটা ধরলাম। কেন ধরলাম, কেন ভাগ করার প্রয়োজন আছে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যদি 60 কেজি চাল প্রতিদিন লাগে, যদি 60 কেজি চাল প্রতিদিন লাগে 30 জনের, তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে একজনের তার মানে কত কেজি চাল লাগছে, একজনের তার মানে পার ডে 2 কেজি করে চাল লাগছে, একজনের তার মানে পার ডে 2 কেজি করে চাল লাগছে। তার মানে পরের দিন কত কেজি চাল লাগতেছে 50 কেজি চাল লাগতেছে, তার মানে কত কেজি কম লাগতেছে 10 কেজি চাল কম লাগতেছে। তার মানে একজনের ক্ষেত্রে তো 2 কেজি কম লাগে, তার মানে 10 কেজি কম চাল লাগবে তখনই যখন কতজন 5 জন ছাত্র কম থাকবে, যখন 5 জন ছাত্র কম থাকবে। তার মানে ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল? ওই দিন 5 জন ছাত্র অনুপস্থিত ছিল। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, বোঝার আছে, সোজা অঙ্কটা কিন্তু বোঝার আছে একটু, হ্যাঁ স্টার মার্ক দিয়ে রাখবে অঙ্কটাতে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দীপু অমিত এবং কমল 3 জন যৌথভাবে 3:2:5 অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বৎসরান্তে তারা 45,000 টাকা মোট লাভ করে, যা সমগ্র মূলধনের 15%। অমিত ওই ব্যবসাতে কত টাকা দিয়ে যোগদান করেছিল? ঠিক আছে, কি বলেছে, বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করে, যেটা মোট মূলধনের 15%। তার মানে মোট মূলধনের 15% যদি 45,000 টাকা হয় তাহলে মোট মূলধন কত, মানে 100% মূলধন কত সেটা আমরা বের করতে পারবো এখান থেকে। তার মানে আমরা এখান থেকে যদি বলতে পারি যে 15% সমান 15% মানে কত, 15% মানে 45,000, তার মানে 1% মানে কত হবে? দেখো 1% মানে 45,000/15, তার মানে 100% মানে কত হবে, গুণ 100 করে দেবো। দেখো আমি এখানে কিন্তু বারবার লিখতেছি না, হ্যাঁ। তার মানে এবারে দেখো কাটাকাটি করো, 15 3 45, উপরে হবে 3,000, 3,000 গুণ 100 মানে কত 3 লাখ। তার মানে মোট মূলধন কত ছিল 3 লাখ টাকা, মোট মূলধন ছিল 3 লাখ টাকা। এইবারে এই 3 লাখ টাকা ইনভেস্ট করেছে তারা কোন অনুপাতে,
দীপু, অমিত আর কমল ইনভেস্ট করেছে 3:2:5 অনুপাতে। ঠিক আছে, তার মানে অমিত কত টাকা ইনভেস্ট করেছে কি করে বের করব? মোট টাকা হচ্ছে 3 লাখ, মোট টাকা 3 লাখ গুণ দাগ দিব, দাগ দিয়ে কী করব? এই অনুপাতের যোগফলটা লিখব। 3 + 2 + 5 কত হবে? 10। উপরে কি লিখব? যার চেয়েছে, অমিতের চেয়েছে, তো অমিতের অনুপাত কত? 2, তো উপরে লিখব 2। 0 0 কাটো, 3 2 6, পিছনে 4টা শূন্য, মানে 60,000 টাকা। অমিত কত টাকা ইনভেস্ট করেছিল? অমিত কত টাকা যোগদান করেছিল? কত টাকা নিয়ে? 60,000 টাকা নিয়ে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নম্বর পায়, বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়। যদি সি 400 নম্বরের মধ্যে 300 নম্বর পায় তাহলে এর প্রাপ্ত নম্বর কত? দেখো এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট আছে। কেন? কারণ এই অঙ্কটাতে অনেক ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যায়। কনফিউজ হওয়ার এখানে কিছু নেই, আমি যেভাবে করাচ্ছি সেটাই হবে সঠিক পদ্ধতি, সেটাই হচ্ছে সঠিক নিয়ম। ঠিক আছে, দেখো কি বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে, এ বি অপেক্ষা 10 নম্বর বেশি পায়, আবার বি সি অপেক্ষা 5% বেশি পায়। সি 400-র মধ্যে 300 পেয়েছে। এবারে সি পেয়েছে 400-র মধ্যে 300, তার মানে সি কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? সি পেয়েছে 400-র মধ্যে 300, তার মানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, 00 00 কাটো, 4 দিয়ে 300-কে কাটলে 4 7 28, 4 5 20, 75%। কত হলো? 75%। তার মানে সি পেয়েছে কত পার্সেন্ট? 75% হলো। এবারে কি বলেছে? এবারে বলেছে যে বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়। সি বি অপেক্ষা 5% বেশি নম্বর পায়, মানে আবার এটা ভেবে নিও না যে সি এর 5%-এর বেশি, এই সি এর 5% বেশি, সি এর 5% বেশি না, সি যতটা নাম্বার পেয়েছে তার থেকে 5% বেশি। তার মানে বি কত নাম্বার পেয়েছে? বি নাম্বার পেয়েছে সি এর থেকে 5% বেশি। সি যদি 75 পায় তার মানে বি পেয়েছে 80%। এবারে এ কত পেয়েছে? এ পেয়েছে বি থেকে 10% বেশি, মানে বি যদি 80 হয় তার মানে এ পেয়েছে কত? 90%। হলো। এবারে বলেছে যে এর প্রাপ্ত নম্বর কত? এ যদি 90% পায় তার মানে কত নাম্বার পেয়েছে? পরীক্ষা হয়েছে টোটাল 400 নাম্বারের, তার মানে 400 নাম্বারের 90% বের করলেই হয়ে যাবে। তার মানে এ পেয়েছে কত? এ পেয়েছে এই 400 এর 90% মানে কত? 90/100। 0 0 কাটো, এই 0 কাটো, 4 নং 36, পিছনে একটা শূন্য, মানে এ পেয়েছে 360 নাম্বার। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তোমরা যদি আবার করে দাও যে এই 75-এর 5% বেশি, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হবে। হ্যাঁ, তাই অঙ্কটা ভালো করে পড়বে, ভালো করে পড়ে আমি যেভাবে করালাম সেভাবেই করবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে 4,840 টাকা ও 5,324 টাকা হয়, সুদের হার কত? দেখো এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি যতগুলাই অঙ্ক করিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলেছে, 2 বছরে ও 3 বছরে সুদে মূলে 4,840 টাকা ও 5,324 টাকা হয়। এবার দেখো 2 বছরে সুদে মূলে এ টাকাটা হলো, এবারে 3 বছরে এ টাকাটা হলো, তার মানে 2 বছর পর এই যে টাকাটা, 2 বছর পর এই যে টাকাটা 4,840, এই টাকাটাই হলো মূলধন বা আসল, যেটা তার পরের বছর 5,324 টাকা হয়ে গেছিল। ঠিক কি না? এই 4,840 টাকাই পরের বছর 5,324 টাকা হয়ে গেছিল। হয়েছে কি না? তার মানে এই টাকাটার উপরেই আমরা সুদ পেয়েছি, এই টাকাটা, মানে এই টাকাটার উপরে সুদ পেয়ে এই টাকাটা হয়েছে। তার মানে এখান থেকে আমরা বের করতে পারি যে সুদ কত টাকা পেয়েছি আমরা, ইন্টারেস্ট কত টাকা পেয়েছি,
বিয়োগ করলে 4, 12 থেকে 4 চলে গেলে 8, এখান থেকে এখানে 12 থেকে 8 চলে গেলে 4, তার মানে 484 টাকা আমরা সুদ পেয়েছি যখন আমাদের আসল ছিল এই টাকাটা। হলো। এবারে যদি আমরা এই টাকাটার সূত্র অনুযায়ী সুদ বের করতে চাই, আমরা সুদের হার ধরে নিচ্ছি আর, তাহলে কি হবে দেখো, এই 4840 টাকার 1 বছরের আর% হারে সুদের হারে কত হবে, এই 484 টাকা। দেখো এই জিরো কাটো, এই দেখো 484, এই 484 কেটে দাও, তার মানে আর বেড়ে গেল আমাদের 10%, তার মানে সুদের হার কত ছিল 10%। বোঝা গেল? দেখো এই অঙ্কটা কিন্তু আরও অনেকভাবে করা যায়, কিন্তু এটাই হচ্ছে সব থেকে ইজি ওয়ে, এর থেকে সহজ আর হয় না, এর থেকে সহজ পদ্ধতি আর কোথাও নেই বা আর কোনো সহজ পদ্ধতি নেই, এটাই সব থেকে সহজ পদ্ধতি। বোঝা গেল? তোমাদেরকে খালি এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে যে 2 বছর পর যে এই 4840 টাকা হলো, তৃতীয় বছরের ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে যাবে আসল, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন, আর আজকের ভিডিওর শেষ প্রশ্ন কি আছে দেখি। দেখো কি বলেছে, ধীরাজ ও রাজেশ সকাল 8টার সময় পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। ধীরাজ ও রাজেশের গতিবেগ যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা ও 4 কিমি প্রতি ঘন্টা। তারা যদি প্রথমে 17.5 কিমি দূরে থাকে, তাহলে তারা কখন মিলিত হবে? ঠিক আছে, এখানে আছে ধরে নাও ধীরাজ, এখানে আছে ধরে নাও রাজেশ, ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স কত, 17.5 কিলোমিটার। এবারে ধীরাজ আসতেছে 3 কিলোমিটার বেগে রাজেশের দিকে, রাজেশ আসতেছে 4 কিলোমিটার বেগে ধীরাজের দিকে, তার মানে তাদের তুল্য গতিবেগ কত হবে, 3 যোগ 4, তাদের তুল্য গতিবেগ হয়ে যাবে সমান 7 কিমি প্রতি ঘন্টা। 7 কিমি প্রতি ঘন্টা। এবারে 7 কিমি প্রতি ঘন্টা গতিবেগে তারা এই 17.5 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে, তাহলে তাদের কত সময় লাগবে? টাইম ইজিক্যাল টু কী হয়ে যাবে, টাইম ইজিক্যাল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই, মানে 17.5 বাই স্পিড 7 হলো। 7 দিয়ে এবারে এটাকে যদি কাটি আমরা, দেখো দশমিকটা তোমাদের যদি অসুবিধা হয় কাটাকাটি করতে, দশমিকটা উঠায় নিচে লিখে দেবে 10, ঠিক আছে। 7 দিয়ে কাটো, দেখো কত হবে, 7 দুগুণা 14, 7 পাঁচে 35, 25/10 মানে কত, 2.5। দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম, যে তোমাদেরকে যেটা শিখাবো বা যেটা বলবো, সেটা হলো কি, এই 2.5 আওয়ার্স মানে কিন্তু 2 ঘন্টা 50 মিনিট না। তোমরা অনেকে এটা ভেবে নিতে পারো 2.5 আওয়ার্স মানে 2 ঘন্টা 50 মিনিট, এটা কিন্তু ভুল হয়ে যাবে, 2 ঘন্টা 50 মিনিট হবে না। বোঝা গেল? 2 ঘন্টা 50 মিনিট হবে না। দেখো দশমিকের আগে যেটা আছে সেটাকে তো আমরা ঘন্টা লিখতে পারি, কিন্তু দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা মিনিট লিখতে পারি না। কিভাবে মিনিট লিখতে পারবো? দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে সেটাকে আমরা সিম্পলি 6 দিয়ে গুণ করব, যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের মিনিট। বোঝা গেল? তার মানে এখানে দশমিকের পরে আছে একটা সংখ্যা 5, তার মানে 5কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত হবে, 5 6 30 হয়ে যাবে আমাদের মিনিট। বোঝা গেল? তার মানে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তার মানে সকাল 8টায় যদি সে বেরোয়, তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে সকাল 10:30, সকাল 10:30, মানে অপশন এ, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো 2 ঘন্টা 30 মিনিট আমরা বের করলাম, 0.5 যে এখানে ছিল, 0.5টাও কিন্তু ঘন্টা ছিল, 0.5টাও কিন্তু ঘন্টা ছিল, ঠিক আছে, 0.5টাও কিন্তু ঘন্টা ছিল। এবার ঘন্টাটাকে মিনিট করতে গেলে কী করতে হয়, 60 দিয়ে গুণ, তার মানে দেখো দশমিক উঠাও, নিচে হবে 10, এই জিরো কাটো, 5 6 30। বুঝতে পারলে কেন তোমাদেরকে বললাম আমি যে 6 দিয়ে গুণ করলেও হবে সোজা? যখন এখানে একটা সংখ্যা থাকবে দশমিকের পরে, তখন সিম্পলি 6 দিয়ে গুণ করলেও হবে, কারণ এই 10-এর 0 আর 60-এর 0 কেটে যায়। এইটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।